नमस्कार तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो আমরা एसएससी एमटीएस परीक्षार জন্য যে PYQ সিরিজটা চালু করেছিলাম আজকে তার শেষ দিন। ঠিক আছে, আজকে আমরা ফাইনাল শিফট নিয়ে আলোচনা করব। তার যে প্রথম প্রশ্নটা আছে সেটা দেখে নাও। নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে স্নেহময় মনিকার দ্বারা পরিচিত ভারতের নাইটেঙ্গেল 2022 সালের ফেব্রুয়ারিতে মারা গেছেন। ঠিক আছে, ভারতের নাইটেঙ্গেল দুজন আছে, একটা হচ্ছে সরোজিনী নাইডু আর একটা হচ্ছে লতা মঙ্গেশকর। ঠিক আছে, তো দেখো ভারতের যে নাইটেঙ্গেল তিনি কে, অপশান অনুযায়ী লতা মঙ্গেশকর। ঠিক আছে, লতা মঙ্গেশকরকে তোমরা আশা করি সকলেই জানো। তিনি 2001 সালে, ঠিক আছে 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। কি পেয়েছেন? ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, এই ভারতরত্ন পুরস্কার এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মিউজিশিয়ানকে। ফার্স্ট মিউজিশিয়ান হচ্ছে কে? MS সুব্বুলক্ষ্মী। ঠিক আছে, তিনি 1998 সালে কে পেয়েছেন? MS সুব্বুলক্ষ্মী। তিনি কিন্তু ভারতরত্ন প্রাপক প্রথম মিউজিশিয়ান। ঠিক আছে, এই MS সুব্বুলক্ষ্মীকে কি বলা হয় জানো? বলা হয় কুইন অফ সং। কি বলা হয়? কুইন অফ সং। ঠিক আছে, বোঝা গেছে। এবং MS সুব্বুলক্ষ্মী কার্নেটিক মিউজিকের সাথে যুক্ত, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, কার্নেটিক মিউজিক। লতা মঙ্গেশকর সব ধরনের মিউজিকের সাথেই যুক্ত ছিল, গান করত, কিন্তু MS সুব্বুলক্ষ্মী তিনি কার্নেটিক মিউজিকের সাথেই যুক্ত ছিলেন। এরপর কি বললাম যে লতা মঙ্গেশকর ছাড়াও আরও একজনকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ঠিক আছে, দেখো সরোজিনী নাইডু হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা INC। ঠিক আছে, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, এটা কিন্তু নোট করবে। কিসের? INC বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1925-এর কানপুর অধিবেশনে হয়েছিল। ঠিক আছে, কানপুর অধিবেশন। ঠিক আছে, 1925-এর কানপুর অধিবেশনে তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। এবং সরোজিনী নাইডুই, ঠিক আছে, ভারতের প্রথম ফার্স্ট ওমেন গভর্নর। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা গভর্নরকে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। কোথার থেকে? ইউপির। ঠিক আছে, ইউপির গভর্নর ছিলেন। এই সরোজিনী নাইডুর লেখা দুটো বই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্য গোল্ডেন থ্রিশোল্ড বুকস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্য গোল্ডেন থ্রিশোল্ড, আর একটা হচ্ছে দ্য সং অফ ইন্ডিয়া। দ্য সং অফ ইন্ডিয়া। দেখো এখান থেকে আরও একটা প্রশ্ন হয় তোমাদেরকে, যেমন বললাম যে ফার্স্ট ভারতীয় মহিলা প্রেসিডেন্ট INCর কে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। কিন্তু যদি বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তাহলে সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, এই একটা পয়েন্ট মনে রাখবে তোমরা। নেক্সট দেখো শিবকুমার শর্মা কোন যন্ত্রের সাথে যুক্ত বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? প্রশ্নটা এরকম হলে ঠিক হতো। ঠিক আছে, শিবকুমার শর্মা। তো দেখো শিবকুমার শর্মা যেটার সাথে যুক্ত সেটা হচ্ছে সন্তুর। ঠিক আছে, কিসের সাথে যুক্ত? সন্তুরের সাথে যুক্ত হচ্ছে শিবকুমার শর্মা। এই সন্তুরের সাথে যুক্ত আরও একজন বাদ্যকারকে, সেটা হচ্ছে ভজন সুপারি। ঠিক আছে, নামটা একদম নোট করে নাও, এই দুটো নাম কিন্তু পরীক্ষার একটা পাবেই। ঠিক আছে, একটা হচ্ছে কে? ভজন সুপারি, আর একজন হচ্ছে শিবকুমার শর্মা, যারা কিসের সাথে যুক্ত? যারা এই সন্তুর নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে, শিবকুমার শর্মা, দেখো শিবকুমার শর্মা, ঠিক আছে, তিনি 1986 সালে, ঠিক আছে 1986 সালে কি পেয়েছিলেন? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন। একাডেমি পুরস্কারটি তিনি পেয়েছিলেন। ঠিক আছে, এবং পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ। ঠিক আছে, পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ, একটা হচ্ছে পদ্মশ্রী আর একটা হচ্ছে
পদ্মবিভূষণ, যে পদ্ম দুটো পুরস্কার আছে সেটাও তিনি 1991 সালে পেয়েছেন। ঠিক আছে, পদ্মশ্রী এবং পদ্মভূষণ 1991 সালে, এবং 1986 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি পেয়েছেন। এরপর দেখো সেতার বাদক। সেতার বাদকের যখন প্রশ্ন আসবে, ঠিক আছে, সেতার খুব গুরুত্বপূর্ণ। সেতারে একটা নাম তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। এই পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতারের সবথেকে গুরুত্বপূর্ণ নাম, এবং তিনি 1999 সালে, ঠিক আছে, 1999 সালে কী পেয়েছেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, ভারতরত্ন পুরস্কারটি তিনি পেয়েছেন। তাছাড়াও একজন মিউজিশিয়ান হিসাবে সবথেকে বেশিবার গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? 5 বার পেয়েছেন। ঠিক আছে, গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং ভারতের প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড পণ্ডিত রবিশঙ্করের হাত ধরেই আসে। তাছাড়া দেখো সেতার বাদকের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম আছে যেগুলো তোমরা একটু নোট করে নাও। সেটা হচ্ছে বিলায়েত খান। কে আছে? বিলায়েত খান। বিলায়েত খান, ঠিক আছে। তাছাড়া উমাশঙ্কর মিশ্রা। উমাশঙ্কর মিশ্র। আরেকটা হচ্ছে তোমার উস্তাদ শাহিদ পারভেজ। এই নামটা এসএসসি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো সেখানে কিন্তু পাবে, উস্তাদ শাহিদ পারভেজ। তোমরা যদি কোনো দিন স্ট্যাটিক জিকের ক্লাস করো সেখানে হয়তো এই উস্তাদ শাহিদ পারভেজ নামটা লেখানো হয় না, কিন্তু এসএসসি এমটিএস পরীক্ষাতে এই নামটা একবার এসছে, তার জন্য তোমাদেরকে লিখিয়ে দিলাম। ঠিক আছে, তাছাড়া আরও একটা কী ছিল? ঢোলক। ঢোলকেরগুলোও খুব গুরুত্বপূর্ণ, খুব কম আসে প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নাম দুটো নোট করে নাও, দুটো নাম মাত্র। একটা হচ্ছে শিবরমন, একটা হচ্ছে শিবরমন, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার টি গোপাল কৃষ্ণন। টি গোপাল কৃষ্ণন। এই দুটো নাম মনে রাখলেই হবে, কারণ এসএসসি এমটিএসে এই দুটো নামেই কিন্তু জিজ্ঞেস করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে কোনারক নৃত্য উৎসব, ঠিক আছে, বা কোনারক ডান্স ফেস্টিভ্যাল পালিত হয়? কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড নাকি রাজস্থান? তো দেখো কোনারক ডান্স ফেস্টিভ্যাল তোমরা মনে রাখবে, কোনারক ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে যে কোনারকের সূর্য মন্দির সেখানে হয়, এবং সেটা কোথায়? উড়িষ্যাতে। ঠিক আছে, তাহলে কোনারক ডান্স ফেস্টিভ্যাল কোথায় হয়? উড়িষ্যাতে হয়। কোন মন্দিরে হয়? কোনারক সান টেম্পল, ঠিক আছে, বা সূর্য মন্দির। কোনারক সান টেম্পল। দেখো এই যে কোনারকের যে সূর্য মন্দিরটা আছে, ঠিক আছে, এটা কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1984 সালে যুক্ত হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এই যে কোনারক সূর্য মন্দির, এটা হচ্ছে রথরূপী মন্দির। কিসের মতো দেখতে? রথরূপী মন্দির। এটাও কিন্তু নোট করে রাখো, এই প্রশ্নটাও এসছে যে কোনারক সূর্য মন্দির কীরকম। এরপর এটা নির্মাণ কে করেছে? এই যে কোনারক সান টেম্পল এত বিখ্যাত, এটি কে নির্মাণ করেছে? মনে রাখবে গঙ্গ বংশের। কি বংশ? গঙ্গ বংশ। ঠিক আছে, গঙ্গ বংশের একজন রাজা, তার নাম হচ্ছে নরসিংহদেব প্রথম। নরসিংহদেব প্রথম, ঠিক আছে, নরসিংহদেব প্রথম, তিনি কিন্তু এই যে কোনারক সান টেম্পল এটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, এবং এই কোনারক সান টেম্পলকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা। ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? কোনারকের যে সূর্য মন্দির আছে তাকে বলা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা। তোমরা যদি উড়িষ্যার আরও কিছু যে ডান্স ফেস্টিভ্যাল বা উৎসবের কথা তোমরা জানতে চাও সেখানে মনে রাখবে ধনুযাত্রা খুব গুরুত্বপূর্ণ। ধনুযাত্রা। তাছাড়া আর কি আছে? নুয়াখাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নুয়াখাই। তাছাড়া রজ পর্ব। এই তিনটা নাম তার সাথে অ্যাড করে নিতে পারো। এরপর দেখো কর্ণাটক একটা ছিল। ঠিক আছে, কর্ণাটকের সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা উৎসব সেটা হচ্ছে হাম্পি ফেস্টিভ্যাল বা হাম্পি উৎসব। ঠিক আছে, এই হাম্পিটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি বলো দেখি। কারণ এই হাম্পিটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। ঠিক আছে, হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের, ঠিক আছে,
বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল বা রাজধানী। এই যে হাম্পি, ঠিক আছে, এই হাম্পির যে স্মারকগুলো আছে সেগুলোকেও ইউনেস্কোতে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, ইউনেস্কোতে যুক্ত করা হয়েছে 1986 সালে। কত সালে? ইউনেস্কো 1986, এটা মনে রাখবে। এরপর এই যে বিজয়নগরের সাম্রাজ্য ছিল হাম্পি, ঠিক আছে, এটা কে বানিয়েছিল? ইতিহাস থেকে প্রশ্ন আসে, মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের যে সংস্থাপক সেটা হচ্ছে হরিহর অ্যান্ড বুক্কা, হরিহর বুক্কা, ঠিক আছে, এই একটা পয়েন্ট মনে রাখবে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের স্থাপনা করেছিল হরিহর বুক্কা। হাম্পি যে স্মারক সেগুলোকে ইউনেস্কোতে যুক্ত করা হয় 1986 সালে। এবং হাম্পির যে ছবি সেটা আমরা কোথায় দেখতে পাই? আমাদের যে এখন 50 টাকার যে নোটটা আছে না, ভারতবর্ষে যে 50 টাকার নোট চলে, সেখানে কিন্তু তোমরা হাম্পির যে ছবি সেটা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। কর্ণাটকের আরও একটি ডান্স ফেস্টিভ্যাল তোমরা যদি বলো তাহলে কি, সেটা হচ্ছে উগাডি, ঠিক আছে, কি উগাডি। নেক্সট দেখো কি, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের আইনসভায় দুটি কক্ষ রয়েছে? আইনসভা বলতে কি বোঝায়? বিধানমণ্ডলকে বোঝায়, ঠিক আছে, বিধানমণ্ডল, যেখানে এমএলএরা বসে, এমএলএ, ঠিক আছে, এমএলসি, সেইগুলোকে বলা হচ্ছে বিধানমণ্ডল। দেখো, দু কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি, বিধানসভাও আছে আর বিধান পরিষদ আছে। দেখো এই জিনিসটা তোমরা প্রথমে বুঝে নাও, তারপরে অ্যান্সারটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। এই যে বিধানমণ্ডল, ঠিক আছে, এই বিধানমণ্ডলের চর্চা আমাদের সংবিধানে মনে রাখবে আর্টিকেল নাম্বার 168-এ করা হয়েছে। কত নাম্বার আর্টিকেল? 168। এই বিধানমণ্ডলের টোটাল 3টা অঙ্গ, একটা হচ্ছে বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ, আর একটা হচ্ছে গভর্নর। এইটা হচ্ছে 3টা অঙ্গ, বোঝা গেছে? এগুলো হচ্ছে অঙ্গ। আর যদি বলা হয় সদন কটা মানে হাউস কটা, তাহলে বিধানমণ্ডলের 2টা হাউস, একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। কিন্তু এখানে একটা যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে বিধানসভা প্রত্যেকটা রাজ্যেই আছে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই। যে যে রাজ্যে আছে সেই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো বিধানসভা, এই বিধানসভার আলোচনা আমাদের সংবিধানের আর্টিকেল 170-তে করা হয়েছে। বিধান পরিষদের চর্চা করা হয়েছে আর্টিকেল 171-এ। এবং গভর্নরের আলোচনা, ঠিক আছে, বা রাজ্যপালের আলোচনা 153 থেকে 159 পর্যন্ত যে আর্টিকেল সেখানে করা হয়েছে। গভর্নর থেকে একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিই, গভর্নর কিন্তু কোনো নির্দিষ্ট কার্যকাল থাকে না, রাজ্যপালের কোনো নির্দিষ্ট কার্যকাল থাকে না। প্রেসিডেন্ট যতদিন চায়, ভারতের প্রেসিডেন্ট যতদিন চাইবে তাকে কিন্তু ভারতের গভর্নর করে রাখতে পারে। এরপর দেখো বিধানসভা এবং বিধান পরিষদ, যে দুটো বিষয় তোমাদেরকে এখানে আলোচনার, সেটা হচ্ছে বিধানসভা, ভিএস মানে হচ্ছে বিধানসভা, আর ভিপি মানে হচ্ছে বিধান পরিষদ, ঠিক আছে। বিধানসভা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিম্ন সদন, নিম্ন সদন, লোয়ার হাউস, ঠিক আছে, কি বলা হয়? লোয়ার হাউস বা নিম্ন সদন, নিম্ন সদন, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে উচ্চ সদন বা আপার হাউস, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই যে বিধানসভা, এই বিধানসভার জন্য বয়স কত দরকার? 25 বছর। বিধানসভার ভোটে দাঁড়ানোর জন্য 25 বছর এবং বিধান পরিষদের জন্য 30 বছর। বিধানসভার কার্যকাল কত বছর? 5 বছর। এবং বিধান পরিষদের কার্যকাল 6 বছর। এই কয়েকটা বিষয় তোমরা মনে রাখবে। এরপর দেখো বিধানসভার যে ভোট সেটা আমরা কি প্রত্যক্ষভাবে দিই, মানে আমরাই ঠিক করি বিধানসভায় কে যাবে, কিন্তু বিধান পরিষদের যে ভোট সেটা হচ্ছে অপ্রত্যক্ষ, কারণ এখানে আমরা ভোট দিই না, আমরা যাদেরকে এমএলএ হিসাবে চুজ করি তারাই ভোট দেয়। বিধানসভায় কারা বসে? যারা এমএলএ বলি, যাদেরকে এমএলএ বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের কোথায় বসে? বিধানসভা। এবং বিধান পরিষদে যারা বসে তাদেরকে কি বলা হয়? এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো বিধান পরিষদ কোন কোন রাজ্যে আছে। এই 6টা টোটাল রাজ্যে আছে, 6টা রাজ্যের নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। বিধান পরিষদের টোটাল 6টা, 3টা, 4টা, 5টা আর একটা হচ্ছে 6টা, ঠিক আছে। একটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ, একটা হচ্ছে কর্ণাটক,
ঠিক আছে, কর্ণাটক, মহারাষ্ট্র, MH মানে হচ্ছে মহারাষ্ট্র, এটা নোট করে নেবে তোমরা। তারপর হচ্ছে বিহার, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, AP মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা লিখেই দিই অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আরেকটা হচ্ছে তেলেঙ্গানা। এই যে 6টা রাজ্য আছে, এই 6টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে, আর অন্য কোনো রাজ্যে বিধান পরিষদ নেই। তাই 6টা রাজ্যের নাম কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদ নেই। বোঝা গেছে? এরপর দেখো, নিচের কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? দেখো, এই প্রশ্নটার উত্তর করতে গেলে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে মরুভূমির বড় নদী মানে হচ্ছে ভারতের যে রাজস্থান রাজ্য আছে সেই রাজ্যের সবথেকে বড় নদী। কারণ আমাদের যে মরুভূমি, সেই মরুভূমি কোথায় আছে? রাজস্থানে আছে, ঠিক আছে, থর মরুভূমি। তো মনে রাখবে, এই রাজস্থানের সবথেকে বড় নদী সেটা হচ্ছে লুনি, ঠিক আছে। নদীটার নাম কি? লুনি নদী। এটার উৎস কোথায়? আরাবল্লী পর্বত শ্রেণীর, ঠিক আছে, আরাবল্লী পর্বত শ্রেণীর, আরাবল্লী যে পর্বত শ্রেণী আছে, ঠিক আছে, এই আরাবল্লী পর্বত শ্রেণীর ভেতরে একটা পর্বত আছে যেটার নাম হচ্ছে নাগ পর্বত, নাগ পর্বত। এই নাগ পর্বত থেকে হচ্ছে উৎস হচ্ছে লুনি নদী, ঠিক আছে, এবং এটা হচ্ছে রাজস্থানের সবথেকে বড় নদী, ঠিক আছে। এবং এই লুনি নদীকেই আরও একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে মরুভূমির গঙ্গা, মরুভূমির গঙ্গা, ঠিক আছে। এরপর দেখো, একটা নদী আছে কোসি নদী, কোসি, ঠিক আছে। এই যে কোসি নদী আছে, এটা হচ্ছে গঙ্গার একটা ডান তীরের যে সহায়ক নদী, ঠিক আছে, গঙ্গা নদীর ডান তীরের সহায়ক নদী, ডান তীরের সহায়ক নদীকে কোসি, ঠিক আছে। এবং এই কোসি নদীকে কি বলা হয়? বিহারের দুঃখ, বিহারের দুঃখ, কারণ এই নদীর ফলেই কিন্তু বিহারে প্রচুর পরিমাণে বন্যা হতো আগে। এরপর দেখো বেতবা, বেতবা হচ্ছে যমুনার একটি উপনদী, ঠিক আছে, যমুনার উপনদী হচ্ছে বেতবা। যমুনার আরও একটি উপনদীর কথা যদি বলা হয় সেটা হচ্ছে চম্বল। এবং দেখো, একটা নদী রইল সেটা হচ্ছে বনাস। এই বনাস নদীর যে মানে, বনাস, এটাও কিন্তু রাজস্থানেরই একটা নদী। এই বনাস নদীর মানে হচ্ছে বনের আশা, কি? বনের আশা। এই নদীটা কোথাকার? এটা রাজস্থানের, ঠিক আছে। এবং এই বনাস হচ্ছে চম্বল নদীর একটি উপনদী, চম্বল নদীর উপনদী। আর চম্বলটা কার একটা উপনদী? সেটা হচ্ছে যমুনার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মোদি সরকার সাম্প্রদায়িকতার নতুন ঢেউ বা মোদি গভর্নমেন্ট নিউ সার্জ অফ কমিউনালিজম, ঠিক আছে, এই বইটির লেখক কে? মোদি সরকার সাম্প্রদায়িকতার নতুন ঢেউ, এই বইটার লেখক কে? প্রশ্নটা খুব সুন্দর। দেখো, এই যে বইটা, এটা লেখক হচ্ছে কে? সীতারাম ইয়েচুরি, সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরিকে ভারতের যে কমিউনিস্ট পার্টি আছে, ঠিক আছে, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি কে? সীতারাম ইয়েচুরি, ঠিক আছে। এনার লেখা বইটার নামে হচ্ছে মোদি গভর্নমেন্ট নিউ সার্জ অফ কমিউনালিজম, ঠিক আছে। এই কমিউনিস্ট পার্টি বলতে কি CPIM যেটা আমরা বলি, সেই পার্টিটা, ঠিক আছে। দেখো, এই সীতারাম ইয়েচুরির আরও একটি গুরুত্বপূর্ণ বই আছে, সেটার নাম হচ্ছে তোমার পিপল ডায়েরি অফ ফ্রিডম স্ট্রাগল, পিপল ডায়েরি অফ ফ্রিডম স্ট্রাগল, অফ ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে। এরপর দেখো, প্রণব মুখার্জি, যশবন্ত সিং এবং MJ আকবর, ঠিক আছে।
তার আগে দেখো মোদিকে নিয়ে লেখা আরও একটি গুরুত্বপূর্ণ বই আছে, ঠিক আছে, মোদি, এই বইটাও কিন্তু রিসেন্ট বই, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্কস, ঠিক আছে, শেপিং আ গ্লোবাল অর্ডার, ঠিক আছে, গ্লোবাল অর্ডার ইন ফ্লাক্স। এই বইটার লেখককে, এই বইটার লেখক হচ্ছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, ঠিক আছে, এস জয়শঙ্কর, বোঝা গেছে। আর যদি বলা হয় নরেন্দ্র মোদীর একটা লেখা গুরুত্বপূর্ণ বইয়ের নাম কি, তাহলে এক্সাম ওয়ারিয়ার, ঠিক আছে, এক্সাম ওয়ারিয়ার, এটা হচ্ছে কার, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর লেখা একটা গুরুত্বপূর্ণ বই। প্রণব মুখার্জি, প্রণব মুখার্জির লেখা বইটির নাম কি, প্রণব মুখার্জির লেখা বইটির নাম হচ্ছে তোমার প্রেসিডেন্সিয়াল ইয়ার, কি, প্রেসিডেন্সিয়াল ইয়ার, প্রেসিডেন্সিয়াল ইয়ার। তোমরা জানো প্রণব মুখার্জি ভারতের একজন রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। যশবন্ত সিং নামটা খুব গুরুত্বপূর্ণ, যশবন্ত সিনহা, ঠিক আছে, সিং নয় সিনহা, যশবন্ত সিনহা, ঠিক আছে। এই নামটা গুরুত্বপূর্ণ কারণটা কি, তিনি একজন ভারতের প্রাক্তন যে বিদেশ মন্ত্রী, ঠিক আছে, এক্সটার্নাল যে মিনিস্টার 2002 থেকে 2004 সাল পর্যন্ত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী, ঠিক আছে। এবং তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স রিফর্ম, তার বইটির নাম কি, ইনডাইরেক্ট ট্যাক্স রিফর্ম, ঠিক আছে। আর ভারতের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ঠিক আছে, তার লেখা একটি খুব গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইটির নাম হচ্ছে তোমার চেঞ্জিং ইন্ডিয়া, চেঞ্জিং ইন্ডিয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আইহোল ছিল ড্যাশের রাজধানী, আইহোল চালুক্য, পল্লব, পান্ড বংশ নাকি চোল। মনে রাখবে যে আইহোল এটা ছিল চালুক্য বংশের রাজধানী, ঠিক আছে। এবং চালুক্য বংশের সংস্থাপককে এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে পুলকেশিন প্রথম, পুলকেশিন ফার্স্ট। সাউথ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ যে বংশ সেটা হচ্ছে চালুক্য বংশ, ঠিক আছে। এবং চালুক্য বংশের শেষ ইনি হচ্ছেন ফাউন্ডার, ঠিক আছে। নোট তোমরা কিন্তু লিখতে এই ক্লাসটা করতে করতে করে নিবে। আরেকটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে তোমার লাস্ট বা শেষ রাজাকে, চালুক্য বংশের শেষ রাজা হচ্ছে তোমার কীর্তিবর্মন দ্বিতীয়, কি, কীর্তিবর্মন দ্বিতীয়, ঠিক আছে। এই কীর্তিবর্মন দ্বিতীয়কে কে হারিয়েছিল জানো, সেটা হচ্ছে দন্তি দুর্গ, দন্তি দুর্গ, ঠিক আছে। আর ইনি ছিলেন কে, রাষ্ট্রকূট বংশের একজন রাজা, ঠিক আছে। এই একটু পয়েন্ট এই কটা মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচের মধ্যে কে ভুক্তির মতবাদ বা ডক্টরাইন অফ ল্যাপসি নীতি প্রণয়ন করেন, ডক্টরাইন অফ ল্যাপসি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। লর্ড ডালহৌসি নাকি মাউন্ট ব্যাটেন নাকি লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ক্যানিং। দেখো ডক্টরাইন অফ ল্যাপসিটা এক প্রকার হচ্ছে হড়প নীতি, মানে কি, ধরো কোনো একটা রাজা ঠিকঠাকভাবে কাজ করছে না বা তার আইন মানে তার যে রাজত্ব সেখানে আইন শৃঙ্খলা ঠিকঠাক নেই, তার জন্য হড়পে নিতে পারে। বা কোনো রাজার যদি নিজস্ব নিজের বংশের কোনো পুত্র সন্তান না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই রাজ্যের যে রাজত্ব রাজার মৃত্যুর পর সেটা ইংরেজরা দখল করে নেবে। ঠিক এরকমই একটা আইন ছিল যেটাকে বলা হচ্ছে ডক্টরাইন অফ ল্যাপসি। এই ডক্টরাইন অফ ল্যাপসি এটা প্রচলন করেছিলেন কে, লর্ড ডালহৌসি, ঠিক আছে। ডালহৌসি এটা প্রচলন করেছিলেন। ডালহৌসির যে সময়কাল, ঠিক আছে, তিনি 1848 থেকে, ঠিক আছে, 1848 থেকে 1856 পর্যন্ত ভারতের কী ছিলেন, গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এই ডালহৌসিকে কি বলা হয়, ভারতের যে রেল তার জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়, ডালহৌসিকে। কারণটা কি, এই ডালহৌসির সময়ে, ঠিক আছে,
ডালহৌসি সময়ে 1853 সালে বোম্বে টু থানে 34 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, প্রথম ভারতে ট্রেন চলাচল করেছিল। ঠিক আছে, 1853 সালে বোম্বে টু থানে প্রথম যে ট্রেন চলাচল সেটা কিন্তু ডালহৌসির সময় হয়েছিল, তাই তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে। এরপর দেখো ডালহৌসির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কি ডালহৌসির সময়কালই 1854 সালে, ঠিক আছে, উডের ডিসপ্যাচ, ঠিক আছে, উডস ডিসপ্যাচ সেটা কিন্তু এসছিল, বোঝা গেছে। তাছাড়াও কি 1856 সালে, ঠিক আছে, তিনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে অবধ যে সাম্রাজ্য ছিল সেই অবধের যে নবাব ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে, সেই নবাব ওয়াজিদ আলী শাহকে কী করেছিলেন যে কুশাসন, মানে তার সময়কালে যে শাসন ঠিকঠাক হচ্ছে না এই অপরাধে তার যে রাজত্ব সেটা কিন্তু হড়পে নিয়েছিল কে, ডালহৌসি। এরপর দেখো কে কে রইল আর, লর্ড মাউন্টব্যাটেন, কর্নওয়ালিস এবং ক্যানিং। মাউন্টব্যাটেন, ঠিক আছে, ভারতের স্বতন্ত্র ভারতের একজন ভাইসরয় এবং তার কারণেই কিন্তু ভারত এবং পাকিস্তান বিভাজন হয়েছিল। তাহলে কে, মাউন্টব্যাটেনের সময় কিন্তু ভারত পাকিস্তানের যে বিভাজন সেটা হয়েছিল। এরপর কি রইল, কর্নওয়ালিস, খুব গুরুত্বপূর্ণ একটা নাম কর্নওয়ালিস, ঠিক আছে। এই কর্নওয়ালিসের সময়ই তোমার 1793 সালে 1793 সালে কী হয়েছিল, জমিদারি ব্যবস্থা প্রচলন হয়েছিল। তাহলে জমিদারি ব্যবস্থা প্রচলন কার সময় হয়েছে, কর্নওয়ালিসের সময়। আরেকজন কে রইল, ক্যানিং, ঠিক আছে। ক্যানিংয়ের সময়কালটা হচ্ছে 1856 থেকে 1858 এবং তিনি হচ্ছেন কি, ক্যানিং হচ্ছে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়, ঠিক আছে। তাহলে ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়াকে সেটা হচ্ছে ক্যানিং, এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে সেটা হচ্ছে ক্যানিং। এই ক্যানিংয়ের সময়ে 1856 সালে, ঠিক আছে, 1856 সালে কী হয়েছিল, বিধবা বিবাহ, তাহলে বিধবা বিবাহ কার সময় প্রচলন হয়, ক্যানিংয়ের সময়। এবং 1860 সালে, ঠিক আছে, ভারতীয় যে দণ্ড সংহিতা, যেটার নাম এখন বর্তমানে কি হয়েছে, ন্যায় সংহিতা, সেই ভারতের দণ্ড সংহিতা সেটা কিন্তু প্রচলন হয় তোমার ক্যানিংয়ের সময়, ঠিক আছে। এরপর দেখো ভারতের সংবিধানের ভারতীয় নাগরিকদের যে কতকগুলি মৌলিক কর্তব্য রয়েছে 2024 সালে, ঠিক আছে, মানে আজকের দিনে ভারতীয় সংবিধানে ভারতীয়দের জন্য কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে। দেখো এই যে মৌলিক কর্তব্য তার আলোচনা যদি আমরা দেখি আমাদের সংবিধানের ভাগ 4A করা হয়েছে এবং আর্টিকেল সংখ্যা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার হচ্ছে 51A, ঠিক আছে। এইখানে তোমার আমাদের যে মৌলিক কর্তব্য সেই মৌলিক কর্তব্যগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং মূল সংবিধানে, ঠিক আছে, টোটাল 10টা মৌলিক কর্তব্য ছিল, ফান্ডামেন্টাল ডিউটি ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে একটা যুক্ত করে এখন 11টা ফান্ডামেন্টাল ডিউটি হয়েছে এবং আমাদের কাছে এখন বর্তমানে 11টাই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি আছে। এই ফান্ডামেন্টাল ডিউটি কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, USSR এর সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, সর্দার সোয়ান সিং কমিটি, ঠিক আছে, কি সর্দার সোয়ান সিং কমিটি। এবং এই যে মৌলিক কর্তব্য এটাকে যখন আমাদের সংবিধানে যুক্ত করা হয়, যেহেতু এটা 4A তার মানে কি পরবর্তী ক্ষেত্রে যুক্ত করা হয়েছে, তার জন্য একটা সংবিধান সংশোধন করা হয়েছিল, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976, ঠিক আছে। 42তম সংবিধান সংশোধন 1976 মাধ্যমে কিন্তু ভাগ 4A যুক্ত করা হয়। প্রথমে ছিল 10টা এবং পরবর্তী ক্ষেত্রে আরও একটা সংবিধান সংশোধন করা হয়, সেই সংবিধান সংশোধনটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধন 2002। এইখানে দুটা জিনিস যোগ করা হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি একটা যুক্ত করা হয় এবং ফান্ডামেন্টাল রাইটও কিন্তু একটা যুক্ত করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিতে কি যুক্ত করা হয়,
সেখানে বলা হয় 6 থেকে 14 বছরের শিশুদের যে প্রাইমারি এডুকেশন সেটা দেওয়া বাবা মায়ের কর্তব্য বা আমাদের সমাজের একটা কর্তব্য, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে যুক্ত হয় 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা আর্টিকেলও যুক্ত হয়, সেটা হচ্ছে আর্টিকেল 21A, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরের যে শিশু তাদের প্রাইমারি এডুকেশন বিনামূল্যে, প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক যে শিক্ষা সেটা বিনামূল্যে বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে, মানে ফান্ডামেন্টাল রাইট হিসাবে কি 6 থেকে 14 বছরের শিশুদের জন্য যে প্রাইমারি এডুকেশন সেটা বিনামূল্যে বাধ্যতামূলক, এবং ফান্ডামেন্টাল ডিউটিতে যেটা 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি, সেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে কিন্তু প্রাইমারি এডুকেশন দিতে হবে। এবং এই দুটো আর্টিকেলেই যুক্ত হয়েছে তোমার সংবিধান সংশোধন হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের এখন 11টা, আগে ছিল 10টা, তারপরে কি করা হলো, এই 86তম সংবিধান সংশোধন করা হলো এবং এখন 11টা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে।